ঢাকার বায়ু দূষণ রোধে রাজধানীর যেসব এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড চলছে সেসব এলাকা ঘিরে দিয়ে 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে আদালতকে অবহিত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে রাজধানীর বায়ু দূষণ নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী 1 মাসের মধ্যে সংশ্লিষ্টদের তা জানাতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে বায়ু দূষণ যেন না বাড়ে সে বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। গত বছরের 27 জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। সে রিটের শুনানি নিয়ে গত বছরের 28 জানুয়ারি রাজধানী ঢাকার বায়ু দূষণ বন্ধে রুল জারি করেন হাইকোর্ট। রুল জারির পাশাপাশি বায়ু দূষণ রোধে ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন আদেশও দেওয়া হয়। দর্শক, আপনি জানেন কি বিশ্বে প্রতি 10 জনের মধ্যে 9 জন দূষিত বাতাসে শ্বাস নেয় এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর নিম্ন এবং মধ্যম আয়ের দেশে আনুমানিক 70 লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে। তথ্যটি জাতিসংঘের। এই শহরে বায়ু দূষণের 50% হয় ইটভাটা থেকে, 30% হয় রাস্তা খোঁড়াখুঁড়ি এবং সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে, 10% দূষণ হয় গাড়ির জ্বালানি থেকে, শিল্প কারখানার বর্জ্য থেকে বাকি 10%। এই পরিস্থিতিতে হাইকোর্ট নির্দেশ দিল রাজধানীর যেসব এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড চলছে সেই সব এলাকা ঘিরে দিতে হবে এবং তা 2 সপ্তাহের মধ্যে আদালতকে অবহিত করতে হবে। আমরা কথা বলি, চলুন। আমরা পেয়েছি মানবাধিকার আইনজীবী মনজিল মোর্শেদ এবং ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, দুজনই আছেন আমাদের সঙ্গে এবং দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে সময়টা দেওয়ার জন্য। আমি শুরুটা করতে যাই মনজিল মোর্শেদ আপনাকে দিয়ে। গত বছরের 27 জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপনি রিট আবেদনটি দায়ের করেছিলেন এবং বলা যায় আপনার সেই রিটে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল রাজধানীবাসী। সেই রিটের পর আমরা দেখেছি আদালত দূষণ বন্ধে রুলও জারি করে। আপনার কি মনে হয় সেই রুলে আসলে কাজ হচ্ছে? এখনো দূষণ বন্ধে নানা মহলের উদাসীনতা আপনি দেখেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা গত বছর মামলাটা করেছিলাম জনস্বার্থে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে এবং সেই মামলায় রুল জারি করে প্রাথমিকভাবে অনেকগুলো নির্দেশনা দেওয়া হয়েছিল, যেটা নাকি 2019-এর ডিসেম্বর পর্যন্ত সেই আদেশগুলো বাস্তবায়নের বিভিন্ন পদক্ষেপ চলছিল। সর্বশেষ মিনিস্ট্রির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করে কতগুলো নির্দেশনা চেয়ে হয়েছিল যে নির্দেশনাগুলো দিলে পরে হয়তো এই বায়ু দূষণ কমতে পারে এবং সেই প্রেক্ষিতে গত বছর জানুয়ারি মাসে এই 9 দফা নির্দেশনা দিয়েছিলেন আদালত। সেই আদালতের 9 দফা নির্দেশনার পরে ঢাকার আশেপাশে যে ইটভাটা বন্ধ করার কার্যক্রম শুরু হয়েছিল, সিটি কর্পোরেশন বিভিন্ন রাস্তায় পানি ছিটানোর কার্যক্রম শুরু করেছিল এবং অন্যান্য যে নির্দেশনাগুলো ছিল বিভিন্ন আপনার নির্মাণ সামগ্রী ঢেকে রাখা, এই কাজগুলো হওয়ার পরে আপনারা খেয়াল রাখবেন নিশ্চয়ই যে ফেব্রুয়ারি এবং মার্চের পর্যন্ত বায়ু দূষণটা অনেকটা কমে এসেছিল, যে পরিমাণ ছিল তার চেয়ে অনেকটা কমে এসেছিল। কিন্তু করোনার কালীন যখন হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে গেল, তারপরে সবকিছু বন্ধ হওয়ার প্রেক্ষিতে এই কার্যক্রমটা আর পরবর্তীকালে চালু হয়নি। কিন্তু এই জুন জুলাইতে আবার যখন সমস্ত কার্যক্রম শুরু হলো, তখন এখানে এসে সমস্যা হলো যে আপনারা রিপোর্টে দেখেছেন, বিভিন্ন মিডিয়া রিপোর্টে, যে এই ঢাকা আবার বিশ্বের মধ্যে সর্বোচ্চ বায়ু দূষণকারী শহর হিসেবে স্বীকৃতি লাভ করেছে এবং সেই কারণে এই স্বীকৃতি লাভ করার কারণে ওই সমস্ত মিডিয়া রিপোর্টগুলো দিয়ে আমি আবার আদালতে গিয়েছিলাম একটি আবেদন নিয়ে। আপনি যে রিপোর্টটার কথা বলেছিলেন, আদেশটা আসলে ওভাবে না, আদেশটা হয়েছে এই পদক্ষেপগুলো নিয়ে আদালতকে জানানোর জন্য। কি পদক্ষেপ নিয়েছে সেটা না, কারণ আমরা আবেদন করেছিলাম যে এই আদেশগুলো ইতিমধ্যে আছে, যেহেতু করোনার পরে আবার সবকিছু খোলার পরে কোনো পদক্ষেপ নেওয়া হয় না, বায়ু দূষণ চরম আকার ধারণ করেছে, ঢাকা শহর বিশ্বের সর্বোচ্চ বায়ু দূষণের শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে, ওই পদক্ষেপগুলো এখন নেওয়া দরকার। সেই কারণেই আদালত নির্দেশনা দিয়েছেন পদক্ষেপগুলো নিয়ে 30 দিনের মধ্যে আদালতকে জানানোর জন্য এফিডেভিট দিতে বলেছেন এবং আদালত এটাও বলেছেন যে এই যে বায়ু দূষণ, যেটা অত্যন্ত ভাবে মানুষের জীবনের যে বেঁচে থাকার অধিকার সেটা খর্ব করবে এবং মৌলিক অধিকার খর্ব হবে, সেই কারণে বলেছেন, এটা অবজারভেশন দিয়েছেন যে এই ধরনের বায়ু দূষণের যে সমস্যা সেটা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সেক্ষেত্রে নাগরিকদের মৌলিক অধিকার খর্ব হবে এবং সেই কারণে এই নির্দেশনাগুলো দিয়ে 30 দিনের মধ্যে আদালত প্রতিবেদন দাখিল করতে বলেছেন। এবং আমরা জানেন আপনারা যে এই যে বড় বড় মেগা প্রজেক্টগুলো চলছে, এখানে কিন্তু যারা কন্ট্রাক্ট নিয়েছেন সেই চুক্তিপত্রে বলা আছে যে উনি এই যে সমস্ত কারণে বায়ু দূষণ হতে পারে সেই জিনিসগুলো ঢেকে রাখবেন।
কিন্তু কোনো কন্ট্রাক্টর সেগুলো করে না, কারণ সেখানে আলাদাভাবে একটা টাকা খরচ করতে হবে, সেই কারণে তারা করে না। কিন্তু সরকার কিন্তু তাকে টেন্ডারে যখন কাজটা দিয়েছে ওই অর্থ হিসাব করেই কিন্তু তাকে দেওয়া হয়েছে, কিন্তু সেটি তারা করছেন না। এবং ইদানিং কালে আপনি দেখবেন প্রাইভেট বাড়িতে, ঢাকা শহরে তো হাজার হাজার প্রাইভেট বাড়ি, প্রত্যেকেই কিন্তু রাস্তার উপরে বালি সিমেন্ট এগুলো রেখে কাজ গুরুত্বপূর্ণ করে। বেশ কতগুলো পয়েন্ট আপনি বলেছেন মঞ্জুর মোর্শেদ, এই প্রসঙ্গগুলোতে আমি আসবো। সেলিম রেজা তিনি আমাদের সঙ্গে আছেন। সেলিম রেজা তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সেলিম রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমরা জানি 2 সপ্তাহ সময় আপনাদের হাতে আছে, তো এলাকার উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে এমন জায়গাগুলো ঘেরাওয়ের কাজ কি আপনারা শুরু করেছেন? কোন কোন জায়গাগুলো সেক্ষেত্রে প্রাধান্য পাবে আপনাদের তালিকায়? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনাদের সাথে সংযুক্ত করার জন্য, এবং এখানে যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন সেই সম্মানিত এবং শ্রদ্ধেয় দর্শক এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা জানি যে ঢাকা শহরে বায়ু দূষণের মাত্রা আসলে বিশ্বের অন্যান্য শহরগুলোর তুলনায় অনেক বেশি, এবং আজকেও আমরা দেখেছি নেট থেকে যে আমাদের আজকে বায়ু দূষণের যে হার সেটি 151, আমাদের যে এটিটা আসলে অনেক বেশি। এবং এই সব বিষয়ের পিছনে যে সকল কারণগুলো আছে এইগুলো ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে, এবং ইট বাটা, মোটর গাড়ি, রাস্তার ধূলিকণা এবং আদার্স অনেকগুলো ইস্যু আমাদের এখানে কাজ করছে, যেগুলো আমাদের বায়ু দূষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। আমরা একটি হোলিস্টিক অ্যাপ্রোচে যদি না আগাই তাহলে এই ক্ষেত্রে আমরা সফল কাম হতে পারবো না। এটি এককভাবে কোনো সংস্থার পক্ষে হয়তো করা সম্ভব না, কিন্তু আমরা সেই কাজটি করছি। আমাদের সিটি কর্পোরেশনের ইন্ডিভিজুয়াল এফার্টসে যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করছি। গাড়ি আজকেও 10টি গাড়ি আমাদের রাস্তায় পানি ছিটিয়েছে, এবং আমাদের আপনি যে প্রশ্নটা সরাসরি করলেন সেটার জবাব আমি দেই। আমাদের মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে এবং অন্যান্য জায়গায় যেখানে আমাদের কাজগুলো চলছে, বড় ব্যাপক কাজ, এবং আমরা সমন্বিতভাবে আমরা চেষ্টা করছি যাতে একত্রিত হয়ে আমরা এই একটি ঘেরাও করার মধ্য দিয়ে যাতে কনস্ট্রাকশনের এই ধুলাবালিগুলো তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়তে না পারে। এবং আমরা ঢাকা শহরে আপনারা জানেন যে মোবাইল কোর্ট করার মধ্য দিয়ে আমরা রাস্তাঘাট পরিষ্কার করা এবং জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা অনেকগুলো কর্মসূচি এবং হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা মোবাইল কোর্টের সংখ্যাও বৃদ্ধি করেছি, এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এবং একটি দূষণমুক্ত স্মার্ট সিটি, ক্লিন সিটি তৈরি করার জন্য আমাদের মেয়র মহোদয় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সকলে একসাথে থেকে আমরা এই কাজগুলো করছি, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ইতিমধ্যে মোবাইল কোর্ট সহ অন্যান্য কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা ইতিমধ্যে একটি আশাব্যঞ্জক পরিস্থিতির সৃষ্টি করতে আমরা সক্ষম হয়েছি। যে কাজগুলো ইমিডিয়েটলি না করলেই নয়, যেমন খোরাখুরির যে কাজটির বিষয়ে আসছে, ওয়ান স্টপ সেল করে আমরা সকল সংস্থার সাথে আলাপ করে আমরা সমন্বয় করার চেষ্টা করছি। কিন্তু এই জায়গাটিতে আমি আসতে চাচ্ছিলাম, সমন্বয়টা একটা বড় ইস্যু। এই জায়গাটিতে মঞ্জুর মোর্শেদ আপনাকে একটু যুক্ত করতে চাই। উন্নয়ন তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এক এক উন্নয়ন সংস্থার এক এক জায়গায় সামান্য বিরতিতে আমরা দেখি একাধিকবার খোঁড়াখুঁড়ি হয়। তো ধূলি দূষণের এটা একটা বড় কারণ হিসেবে আপনি দেখেন কিনা, আর যদি তাই হয় তাহলে এটাকে ঘিরে খুব বেশি কাজ হচ্ছে বলে আপনি মনে করেন কিনা? একটা তথ্য তো আপনি নিজেই জানেন যে জাতিসংঘ এই তথ্যটা বলছে আমাদের দেশেও যে পরিমাণ, বিশেষভাবে এই শহরে যে পরিমাণ ধূলি দূষণ হয় তার একটা বড় অংশ কিন্তু ইট ভাটা থেকেও হয়। সেই বিষয়টা নিয়ে আসলে কি বলবেন? জি, আপনি যথার্থই বলেছেন। ঢাকা শহরের এই বায়ু দূষণটা কিন্তু শুধু ঢাকা শহরে যারা বসবাস করি তাদের কারণে না, এটার আশেপাশে অনেকগুলো কারণও আছে। যেটা আশেপাশের এই আপনার যে সমস্ত ইটভাটা আছে সেটা আছে। আপনি একটু গাবতলী যান, শ্যামপুরে যান, পূর্বাচলে যান, আপনার এদিকে আপনার কেরানীগঞ্জে যান, 4টা পয়েন্টে আপনি গেলেই বুঝতে পারবেন যে এই পয়েন্টগুলো থেকে কিভাবে দূষণটা ঢাকা শহরের ভিতরে ঢুকছে। অর্থাৎ ওই এন্ট্রান্স গুলোতে যদি আপনি ব্যবস্থা না নিতে পারেন, শুধু ধানমন্ডিতে আপনি পানি ছিটালেন তাতে তো হবে না, ওই জায়গাগুলোতে আপনাকে পানি ছিটাতে হবে, এবং সেটি না ছিটানোর ক্ষেত্রে যদি আপনি না ছিটান তাহলে তো এটা দুষ করা যাবে না। আর সিটি কর্পোরেশনের সক্ষমতার দিক থেকে আমি মনে করি যে যথার্থ সক্ষমতাও তাদের নাই। 10টা গাড়ির কথা বললেন, কিন্তু ঢাকা শহর এত বড় একটা জায়গা, সেখানে 10টা গাড়িতে পানি ছিটালে তো যথেষ্ট নয়। তাদের হয়তো ড্রাইভারও দেখবেন যে যা পরিমাণ ড্রাইভার সেইটা নাই, যে পরিমাণ শ্রমিক দরকার সেইটা নাই, যে পরিমাণ অর্থ দরকার সেইটা নাই। সক্ষমতার দিক থেকেও সব দিকে দুর্বলতা আছে। এখন আমাদের যেটা কনসার্ন সেটা হলো যে যেটা সিটি কর্পোরেশন করতে চায়, আমরাও তো সেটা করতে চাই।
দেখেন আপনার মোহাম্মদ হানিফ সাহেব এবং সাদেক হোসেন খোকা ওনারা কিন্তু বলে গেছেন যে একটা আমব্রেলার মধ্যে না আনলে পরে কাজগুলো সঠিকভাবে হবে না, এবং এটা এর আগের মেয়ররাও বলে গেছেন, বর্তমান মেয়ররাও বলছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত কিছু দেখছি না যে একটা আমব্রেলার মধ্যে আসলে আজকে যেখানে খোঁড়া হবে কালকে আবার যেখানে খোঁড়া হবে না। এবং খোঁড়াটা কোনো দোষের না, করতে হবে, আপনার বাড়ির পানির লাইন সমস্যা হয়ে গেলে রাস্তায় খুঁড়তে হবে, কিন্তু খুঁড়তে গেলে যিনি খুঁড়বেন তাকে তো নির্দেশনা দেওয়া আছে যে কি কিভাবে খুঁড়তে হবে যাতে বায়ু দূষণ না হয়, সেটি তো সে ফলো করছে না। এই জায়গাটা হলো আমাদের সমস্যা। আপনার এই মেগা প্রজেক্ট গুলো দেখেন, প্রত্যেকটা মেগা প্রজেক্টের আমি টেন্ডারের ডকুমেন্টে দেখেছি শর্ত যে এই কোন রকম বায়ু দূষণ না হয় সেটির ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু তারা তো এটা করছেন না। সেটা মনিটরিং করার জন্য ব্যবস্থা লাগবে, সেই মনিটরিং জোরদারও হচ্ছে না, যার ফলে এই সমস্যা। গত বছর যখন আদেশ হয়েছিল, আদালত রিপিটেড আদেশ দেওয়ার পরে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পরে ঢাকার আশেপাশের অবৈধ ইটভাটা কয়েকশো বন্ধ করা হয়েছিল, যার ফলে কিন্তু এটা কমে এসেছিল। কিন্তু এখন ধরেন নভেম্বর মাস ইটভাটা পোড়ানোর কাজ চলছে, এখন কি আপনি বলতে পারবেন যে ইটভাটাটা গত বছর বন্ধ করা হয় নাই, আজকে এটা চলছে না, এই কথা কিন্তু আপনি বলতে পারবেন না, কারণ ওখানে তো কেউ মনিটরিং করে যে দেখে না কেউ। আমাদের ক্যারেক্টার এইটা, আজকে আপনি মোবাইল কোড দিয়ে করে আসছেন, বন্ধ করে আসছেন, কালকে আবার শেষ হইতে শুরু করবে। জি মঞ্জুর মোর্শেদ, এবং এই বিষয়গুলো আসলে আপনি বিভিন্ন সময় এই সংগতিগুলোকে তুলে ধরেন, দেখি আসলে এই জাতীয় আলোচনার সুযোগ আমরা পাই। আপনি আছেন আমাদের সঙ্গে। সেলিম রেজা, আপনি শুনছিলেন মঞ্জুর মোর্শেদ, তিনি নিজেও বলেছেন সিটি কর্পোরেশনের কিছু দুর্বলতার জায়গা তো আছে, কিছু আসলে তাদের লজিস্টিক সাপোর্ট যেটা দরকার সেখানেও তো কিছু সংকট রয়েছে। ওই সংকট সমাধানে আপনারা আসলে কি করছেন একটু বলবেন? একই সঙ্গে সমস্ত শহরটাকে উন্নয়ন পরিকল্পনাগুলোকে একটা আমব্রেলার নিচে আনার জন্য, একটা ছাতার নিচে আনার জন্য কি করা উচিত বা কি করছেন আপনারা, সেটা একটু স্পষ্ট করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের বিজ্ঞ সিনিয়র আইনজীবী এবং অত্যন্ত একজন জনপ্রিয় আইনজীবী, তিনি চমৎকারভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। আমি একমত, কিন্তু আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কিন্তু ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। আমাদের জনবল সংকট ছিল, আমরা জনবল সংকট নিরসনে কাজ করছি এবং খুব শিগগিরই আমরা জনবল পেয়ে যাব। এবং আমাদের অনেকগুলো ভেহিকেল আমরা সংগ্রহ করেছি, যেমন আপনার এই যে খুব আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রাস্তাঘাট পরিষ্কার করা, মশার ওষুধ ছিটানো এবং ধুলাবালি পরিষ্কার করা, রাস্তায় পানি ছিটানো, এই জন্য আমরা অনেকগুলো ভেহিকেল ইতিমধ্যে সংগ্রহ করেছি, যার কারণে আমাদের সক্ষমতা বাড়ার কারণে আমরা এই কাজগুলো কিন্তু করছি। ইটভাটা আমাদের বায়ু দূষণে কমপক্ষে 40% রোল প্লে করে, মোটর গাড়ি 20%, প্রায় রাস্তার ধূলিকণা 18%, কঠিন ধূলিকণা 9% এবং ধাতুকণা যেগুলো সীসা সেগুলো 7%। তাহলে এই যে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এখানে রোল প্লে করছে। আসলে ঢাকা জেলা প্রশাসন, তারপরে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে সমন্বয়ের মাধ্যমে এই যে বাস পরিবহন ব্যবস্থা, রেপিড বাস পরিচালনা ব্যবস্থা, আমরা সেটিকে কিন্তু সমন্বয় করে আমরা কাজ করছি এবং সেই আমাদের মাননীয় মেয়র মহোদয়গুলো এই কাজগুলো করছেন। আমাদের রাস্তা খোঁড়াখুড়ির ব্যাপারে যে এই মুহূর্তে ডিপিডিসি, ডেস্কো এবং বিটিসিএল তারা প্রজেক্ট নিয়ে আসছেন, তো ব্যাপক খোঁড়াখুড়ি, সারা ঢাকা শহর আবার একেবারে মিষ্টি কুমড়ার জালির মতো রাস্তা করতে হবে। তা আমরা তো সেই কমিটিগুলোতে আমরা কাজ করি এবং আমরা কিন্তু সেখানে বিরোধিতা করে বলছি যে আমরা নতুন রাস্তা বানিয়েছি, রাস্তাগুলো চমৎকার হয়েছে। আপনারা দেখেন শেরেবাংলা নগরে আমরা কি চমৎকার রাস্তা বানিয়েছি, আপনার বনশ্রীতে, মোহাম্মদপুরে এই যে চমৎকার রাস্তা কার্পেটিং করা হয়েছে, ফুটপাথ করা হয়েছে। এখন এই সংস্থাগুলো জাস্ট প্রস্তাব নিয়ে আসছে যে খোঁড়াখুড়ি করার জন্য। আমরা সমন্বয়ের মাধ্যমে এখন একটা ওয়ান স্টপ সেলের কনসেপ্ট আমরা নিয়ে আসছি। সবগুলো সংস্থার সিনিয়র অফিসাররা আমরা একসাথে বসে আমরা প্রয়োজনের নিরিখে আমরা এই কাজগুলো করি এবং খোঁড়াখুড়ির সময় জনদুর্ভোগ আমরা টাইম লিমিট এবং খুব সংক্ষিপ্ত সময়ে ঘেরাও দিয়ে চমৎকার ভাবে যাতে খোঁড়াখুড়ির কাজটা শেষ করে এবং যান চলাচল যেন নির্বিঘ্ন থাকে, নানামুখী পদক্ষেপের কথা বলছেন। এবং সেলিম ভাই, যে এই সমস্ত কথাগুলো আপনাদের কাছ থেকে শোনার পর আসলে আশাবাদী তৈরি হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আসলে সেই সংকটের মধ্যে আমরা ঘুরপাক খাই। তবে প্রত্যাশা থাকবে আপনি যেভাবে বলছেন তেমনটাই হবে এবং হয়তো নগর আবারও দূষণমুক্ত হবে। এবং অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদেরকে সময় দেওয়ার জন্য।